বর্তমান সময়ে আমরা একটা নিদারুণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। চরম অস্থিরতা এবং অনিশ্চয়তা বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের মনে। মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে যে টানটান উত্তেজনা, যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা, যদিও এখন কিছুদিনের জন্য যুদ্ধবিরতি চলছে, বাট লেবাননে ইসরায়েল হামলা করছে। এই অবস্থায় তেলের দামের যে বৃদ্ধি ঘটেছে, সারা বিশ্বের অর্থনীতিতে চরমভাবে ঝাঁকুনি খেয়েছে। এটা বিশেষ করে বিনিয়োগকারীদের মধ্যে, সাধারণ ভোক্তাদের মধ্যে, চাকরিজীবীদের মধ্যে, সব লেভেলের মানুষের মধ্যে দারুণ আতঙ্ক তৈরি করেছে যে তারা যে জীবন এখন নির্বাহ করছেন সেই জীবন কি নির্বাহ করতে পারবেন। সবসময় তারা উন্নত জীবন চান, কিন্তু সামনে কি আমাদের উন্নত জীবন আছে, নাকি এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব এমনভাবে পাল্টে যাবে যে প্রত্যেকের পকেটে মারাত্মকভাবে টান পড়বে, তাদের জীবন প্রবাহ থেমে যাওয়ার উপক্রম হবে, তাদের জীবন নির্বাহের যে ক্ষমতা সেটা কমে যেয়ে তারা একটা মারাত্মক সংকটের মধ্যে পড়বে। বিশেষ করে সব মানুষের কাছে কিছু না কিছু টাকা থাকে, অল্প বা কম। এখন যাদের কাছে কিছু টাকা আছে তারা ভাবছে এই টাকাটা কিভাবে নিরাপদে রাখবেন, জাস্ট কি বাসায় রেখে দিবেন, নাকি ব্যাংকে রেখে দিবেন, নাকি বিনিয়োগ করবেন। একটা দোদুল্যমানতার মধ্যে কিন্তু সবাই আছে। কেউ কেউ আমাকে বলছেন যে আমি টাকা ব্যাংকে রাখতে চাই না। কেন? কারণ ব্যাংক নিরাপদ নয়। কেউ কেউ বলছে যে আমি টাকা নিয়ে কি করবো সেটা বুঝতে পারছি না। ব্যবসায়ীরাও কিন্তু নতুন বিজনেস সম্প্রসারণে যাচ্ছে না, তারা নতুন কোনো ইনিশিয়েটিভ নিতে ভয় পাচ্ছে। এই সার্বিক অবস্থায় আপনার জমা টাকা বিশেষ করে আপনি কি করবেন? আজকের ভিডিওতে এই উত্তর আমরা খুঁজব যে জমা টাকা কি সাংঘাতিক নিরাপদে রাখতে যেয়ে অনিরাপদ করব, নাকি বিনিয়োগের মধ্যে ঢেলে দিব। বিনিয়োগ করলে কিভাবে করব? মাথায় রাখতে হবে, যখনই দেখবেন ইকোনমিতে মারাত্মক ধরনের কোনো ট্রাবল আসে, তখন কিছু মানুষ সেই ট্রাবলের মধ্যে মারাত্মক সুযোগ দেখেন। যারা সুযোগ দেখেন তাদের পরিমাণ অনেক অল্প, আর যারা আতঙ্কিত হন, ভীত সন্ত্রস্ত হন, তাদের পরিমাণই সবচেয়ে বেশি। কথায় বলে, যারা প্রস্তুত তারা সুযোগ দেখে, আর অপ্রস্তুতেরা ভয় দেখে। যা হোক, এই অবস্থায় প্রথম প্রশ্নটা হচ্ছে, নিরাপদে রাখা কি আসলে নিরাপদ? সাধারণত মানুষ মনে করে যে যখন বাজার খুব টার্ময়েল অবস্থার মধ্যে দিয়ে থাকে, ইকোনমিক অস্থিরতা ভয়ঙ্কর রূপে এসে হাজির হয়, বৈশ্বিক অর্থনীতি যখন সবার মনে ভয় ধরায়, সেই অবস্থায় টাকা বোধহয় ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দেওয়াটাই উত্তম। যখন তখন উঠানো যায়, কথা মিথ্যা নয়। আপনার লিকুইডিটি থাকছে, আপনি চাইলেই উঠাতে পারছেন, আপনার প্রয়োজন মেটাতে পারছেন। কিন্তু এখানে সবচেয়ে দুর্বলতম যে দিক বা যে দিকটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ইনফ্লেশনের প্রভাব, যেটা এখন অধিকাংশ মানুষ জানে। আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন, আপনার যদি 10% রেট অফ ইনফ্লেশন হয়, তাহলে কি হবে? এখন আপনি 100 টাকায় যে জিনিস কিনতে পারছেন, 1 বছর পরে ওই 100 টাকায় সেই জিনিস কিনতে পারবেন না। তখন 100 টাকার ভ্যালু হয়ে যাবে 90 টাকা বা তারও কম। টাকার পরিমাণ ঠিক থাকলেও পারচেজিং পাওয়ার কমে যাবে। ইনফ্লেশনের প্রভাবটা এখানে। তার মানে হচ্ছে, যখন বিপদকালীন সময়ে আপনি আছেন, তখন টাকাটা নিরাপদে রাখতে যেয়ে নিজের ক্রয় ক্ষমতা আপনি কমিয়ে ফেলছেন, তার মানে টাকাকে কমিয়ে ফেলছেন। ইনফ্লেশনের আগুনে আপনার টাকাটা খানিকটা পুড়ে গেল। কেউ কেউ বলছেন যে এই যে টালমাটালের সময়, দারুণভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার সময়, এই সময়ই হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় সময়। বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলেছেন যে, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। তার মানে অন্যরা যখন খুব ভয়ের মধ্যে পড়ে যায়, তখন তুমি সামান্য লোভ করো, আর যখন অন্যরা খুব লোভাতুর হয়ে যায়, তখন তুমি খানিকটা ভয়ের মধ্যে ঢুকে যাও। মানে সবাই যখন ভয়ে বাজার থেকে টাকা সরিয়ে নেয়, সেই সময় তুমি বাজারের মধ্যে টাকা ঢালো। তার মানে মূল কথা হচ্ছে, যখন স্টক মার্কেটে সবাই সেল খুব বাড়িয়ে দেয়, শেয়ারের দাম একেবারে পড়ে যায়, তখন তুমি খানিকটা গ্রিডি হও। তুমি তখন সেল বাদ দিয়ে তুমি বাই করা শুরু করো। তারপরে এক সময় যে সবাই যখন বাই করতে থাকবে, তখন তুমি আস্তে আস্তে সেল করা শুরু করবে। তার মানে মার্কেটের অপোজিট ট্রেন্ডে তোমাকে থাকতে বলেছে। আপনাকে বলেছে যে আপনি মার্কেটের অপোজিট ট্রেন্ডে থাকেন। সবাই যখন একসাথে একদিকে যাচ্ছে, আপনি তার বিপরীত স্রোতে আসেন, ক্রাউডকে ফলো করবেন না। যুদ্ধের সময় ভয়ে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছে, জমি জমা বিক্রি করে দিচ্ছে। এই সময় আপনার জন্য ভালো সময় হতে পারে, যদি আপনার কাছে টাকা থাকে, আপনি যদি তৈরি থাকেন, তাহলে অন্য সময়ের চাইতে অল্প দামে আপনি শেয়ার কিনতে পারেন, অন্যান্য সম্পদ কিনতে পারেন। 1930 সালের মহামন্দা, 30s এর গ্রেট ডিপ্রেশন, এরপরে বা 2008 সালে যে ইকোনমিক ডাউন টার্ন হয়েছিল, যে ইকোনমিক অস্থিরতা তৈরি হয়েছিল, তারপরে যারা বিনিয়োগ করেছিল ওই সময়ে, তারা পরবর্তীতে অনেক টাকা বানিয়েছে। কিন্তু বিনিয়োগ করার মতো প্রস্তুতি সবার ছিল না, মানসিকতা ছিল না, ইমোশন ছিল না, বিনিয়োগ করার মতো টাকাও ছিল না। তাই ওই সময় বিনিয়োগকারীদের সংখ্যা ছিল কম, ঠিক এখন যে অবস্থা। ওয়ারেন বাফেটের মতো লোকজন এই সময় সবচেয়ে বেশি ইনকাম করবে, কারণ তারা বছরের পর বছর ওয়েট করতে থাকে যে কখন ইকোনমি একেবারে বাজে অবস্থায় যাবে, শেয়ারের দাম তলানিতে থাকবে, তখন তারা কিনবে। এজন্য ওয়ারেন বাফেট কিন্তু $1 বিলিয়ন ক্যাশ হিসেবে রাখেন। তার কথা আমাদের কথা খানিকটা ভিন্ন যদিও। এর পরের প্রশ্ন হচ্ছে যে, বর্তমান সময়ে আপনি
কোন কৌশল অবলম্বন করবেন আপনার নিজেকে নিরাপদ রাখতে, আপনার ফাইন্যান্সকে নিরাপদ রাখতে, আপনার বিনিয়োগকে নিরাপদ রাখতে, বিনিয়োগকে বাড়াতে। এই বিষয়টা আমি 3টা ধাপে আলোচনা করব। নাম্বার 1, আপনি আগে দেখে নিন আপনার ইমার্জেন্সি ফান্ড আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে আপনি 6 মাসের থেকে 1 বছরের ইমার্জেন্সি ফান্ড গঠন করেন। দ্যাট ইজ এ ভাইটাল ইস্যু। আপনি যদি বিপদগ্রস্ত হয়ে পড়েন, আপনার কাছে যদি লিকুইডিটি না থাকে, সব যদি বিনিয়োগ করে ফেলেন, তাহলে লিকুইডিটি যে নিড আছে, আপনার ইমার্জেন্সি আছে, সেটা মিট করবেন কীভাবে? এই জন্য ইমার্জেন্সি ফান্ড ইটস এ ভাইটাল ইস্যু। ঋণ মুক্ত থাকতে হবে। একে তো অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, তারপরে যদি আপনার ইমার্জেন্সি ফান্ড না থাকে বরং ঋণ থাকে, তাহলে তো আপনার জন্য মহাবিপদ। আপনি বিপদ সামলাবেন কিভাবে? আপনার লিকুইডিটি পাবেন কোথায়? এই অল্প লিকুইডিটি না থাকলে আপনার জন্য আপনার বিনিয়োগকে নিরাপদ রাখা কোনোভাবেই সম্ভব হবে না। সেজন্য খেয়াল করতে হবে আপনার জন্য ঋণের প্রেশার না থাকে, ঋণ দেয়ার প্রেশার না থাকে। চেষ্টা করতে হবে ঋণ মুক্ত থাকার। ঋণ মুক্ত থাকা তো সহজ না, ঋণ মুক্ত একদিনে থাকাও যায় না। এই সময় ছোট ছোট বা বড় যে কোনো ঋণ যেটা আপনার আছে, প্রথমে চেষ্টা করা দরকার যেটা সবচাইতে বেশি ইন্টারেস্টেড বেয়ার করছে, যেমন ক্রেডিট কার্ড, এটা আগে অ্যাডজাস্ট করে দেয়া। তারপরে কনজিউমার লোন যদি থাকে সেটাকে অ্যাডজাস্ট করে দেয়া। অন্তত অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করা। পুরো অ্যাডজাস্ট হয়তো করা যাবে না, কিন্তু প্রসেস যেন শুরু হয়ে যায়, এক সময় যে যেন অ্যাডজাস্ট হয়ে যায়। কারণ আমরা জানি না তো যে এই যে অবস্থা চলছে এটা কতদিন চলবে। যুদ্ধের আগের যে অবস্থা ছিল, যুদ্ধ যদি এখন থেমেও যায়, তারপরেও কিন্তু তেলের দাম আগের অবস্থায় ফিরবে না। যদি না ফিরে তাহলে জিনিসপত্রের দামও আগের অবস্থায় ফিরবে না। তেলের দামের সাথে সব কিছুর দামের সম্পর্ক, মুদ্রাস্ফীতি হবে। যা হোক, আপনার ঋণ নেয়ার ক্ষেত্রে যেমন সচেতন হতে হবে, ঋণ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃতীয় যে ধাপ সেটা হচ্ছে কৌশলগত বিনিয়োগ পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। আপনি কিন্তু ইমার্জেন্সি ফান্ড বিল্ড আপ করে ফেলেছেন, ঋণ কমিয়ে ফেলেছেন, অথবা পুরোপুরি অ্যাডজাস্ট করেছেন, অথবা অল্প কিছু ঋণ থাকলেও সেটা সহনীয় মাত্রায় আছে। এই অবস্থায় বাকি যে টাকা আপনার আছে, সেই টাকা আপনি কোথায় বিনিয়োগ করবেন, এটা আপনার বিনিয়োগ করা দরকার। বাট সংকট হয় যে কোথায় বিনিয়োগ করবেন, সেটা এবার আমি একটু ধারাবাহিকভাবে বলি। নাম্বার 1, শেয়ার বাজারে বিনিয়োগ। এই সময়ে সব শেয়ারের দাম তলানিতে ঠেকছে, বাট নিচের দিকে নামছে। এমনি শেয়ার মার্কেটে অবস্থা খারাপ ছিল। এখন আপনি কি যে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন? নো, আপনি ব্লু চিপস শেয়ারে বিনিয়োগ করবেন, যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি গুড, টেকনিক্যালি সাউন্ড এবং গত কয়েক বছর ধরে যাদের গ্রোথ আছে, যারা নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে, যাদের লায়াবিলিটি ওভার দ্য টাইম অনেক বেড়ে যায় নাই, বরং অ্যাসেট বেড়েছে, এরকম শেয়ারে আপনি বিনিয়োগ করবেন। কিন্তু একটা শেয়ারে না, মিনিমাম 5টা শেয়ারে, অল্প 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 করে বিভিন্ন সেক্টরে আপনি বিনিয়োগ করতে থাকুন। একদিনে সব শেয়ার কিনে ফেলবেন না, আস্তে আস্তে কেনেন। বিভিন্ন সেক্টরের বিভিন্ন শেয়ার নির্ধারণ করে যে শেয়ারের দাম যেদিন কম পান সেদিন সেই শেয়ারটা কেনেন। এভাবে কিনতে কিনতে সামনে যান, কিন্তু কেনার পরেও আপনার হাতে যেন কিছু টাকা থাকে, কারণ যদি মার্কেট আরও কমে যায় যেন আপনি আরেকটু কিনতে পারেন। আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এখন গোল্ডের দাম মাঝে কমেছে, আবার দেখলাম যে এখন বাড়ছে। গোল্ড, সিলভার এগুলো হচ্ছে গডস মানি, এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। কারণ যদি সাময়িকভাবে এটা কমে বাড়ে, কিন্তু আলটিমেটলি এটা ইনফ্লেশনকেও বিট করে এবং আপনাকে ভালো একটা রিটার্ন দেয় ওভার দ্য টাইম। এগুলোই মূলত সম্পদ। যে টাকা ব্যাংকে রাখি, এই টাকা মূলত ফিয়াট কারেন্সি। ইন্ডিভিজুয়ালি এই টাকার কোনো দাম নেই, টাকার প্রতি আমাদের বিশ্বাস আছে বলেই টাকার দাম আছে। কিন্তু গোল্ড, ল্যান্ড এগুলো সবসময় আপনাকে প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং আপনার মূলধনকে নিরাপদ রাখে। আপনি বিনিয়োগ করবেন সরকারি সঞ্চয়পত্র বা সরকারি বন্ডে। সরকারি সঞ্চয়পত্র, সরকারি বন্ডের রেট অফ ইন্টারেস্ট এখনও ব্যাংকের চাইতে খারাপ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে ভালো, এবং এটার দায়ভার পুরোপুরি সরকারের। ফলে আপনার নিশ্চয়তার দিকেও কোনো সমস্যা নেই, গভর্নমেন্ট এটা আপনাকে পেমেন্ট করবেই। অস্থির সময়ে এই ধরনের ফিক্সড ইনকাম এটা আপনার মনকে প্রশান্ত রাখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিয়েল এস্টেট বা জমিতে বিনিয়োগ করা। মুদ্রাস্ফীতি বাড়লে জমির দামও বাড়ে। জমির দাম ওভার দ্য টাইম অনেক অনেক গুণ বেড়েছে। 1998 সালে আমার এক বন্ধু, তারা 8 লাখ টাকার জমি কিনেছিল খুব নাম করা একটা হাউজিংয়ে, সেটা এখন দাম কয়েক কোটি টাকা। যে যে জমিতে বিনিয়োগ করেছেন তারা ভালো লাভ পেয়েছে, কিন্তু জমি কেনার রিস্কি ফ্যাক্টরটা হচ্ছে কাগজপত্র ঠিক থাকে এবং বুঝে পাওয়া। যদি বুঝে না পান, কাগজপত্র যদি জালিয়াতি কাগজপত্র হয়, যদি কাগজপত্র চেইন ঠিক না থাকে, তাহলে সেটা আপনার জন্য বরং ক্ষতির কারণ। ফলে জমি কেনার সময় আপনার ওই সেফটিটা খেয়াল করতে হবে, আপনার বুঝে শুনে কিনতে হবে। আরও অনেক জায়গা আছে বিনিয়োগের, আমি এই 4টাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বললাম। এখন বিনিয়োগের গোল্ডেন রুল, আমি আমার যত স্টুডেন্ট আছে, ফলোয়ার আছে, আমি তাদেরকে একটা কথা বলি যে আপনারা যখন বিনিয়োগ করবেন, একবারে বিনিয়োগ করবেন না, একটু আগেও বলেছি, ধাপে ধাপে বিনিয়োগ করবেন। দ্যাট ইজ দ্য গোল্ডেন রুল অফ ইনভেস্টমেন্ট। স্টক মার্কেটে যদি একটা শেয়ারের দাম আজকে 100 টাকা হয়, কালকে যদি 110 টাকা হয়, পরের দিন যদি 105 টাকা হয়, আবার 2 সপ্তাহ পরে যদি 90 টাকা হয়, 6 মাস পরে যদি 50 টাকা হয়, তাহলে এইভাবে যদি আপনি শেয়ার কিনতে থাকেন, তাহলে দেখবেন যে ডলার কস্ট অ্যাভারেজিং যেটাকে বলে, যে শেয়ারের অ্যাভারেজ ভ্যালু দেখবেন যে এটা কম। কিন্তু একবারে কিনে ফেললে, আপনি চড়া দামে কিনলে আপনি ওই সুবিধাটা পাবেন না। হয়তো কমে কিনছেন, কিন্তু পরবর্তীতে আরও কমতে পারে, কারণ শেয়ার বাজারের অনিশ্চয়তা আপনি বুঝতে পারবেন না। ফলে ধাপে ধাপে বিনিয়োগ করুন ম্যাক্সিমাম বেনিফিটের জন্য।
আসলে বাজার যখন খুব টালমাটাল অবস্থায় থাকে তখন ভয় পাওয়া খুব স্বাভাবিক, কিন্তু ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যারা ধৈর্যশীল, যারা ভয় না পেয়ে বিচক্ষণতার সাথে সামনে যায়, তারা প্রোটেক্টেড থাকে। আর যারা ভয় পেয়ে হুড়মুড় করে একটা ডিসিশন নিয়ে নেয়, সেই ডিসিশন অধিকাংশ ক্ষেত্রে তার বিরুদ্ধে যায়। আপনার বিচক্ষণতা আপনাকে জয়ী করবে, আপনার ধৈর্য আপনাকে জয়ী করবে। তাহলে মূল কথা কি হলো, এই সময়ে টাকাকে আপনি নিরাপদ রাখার চাইতে আপনি বিনিয়োগে ফোকাস করুন, আপনি বিনিয়োগ করুন। কিন্তু আগেই বলেছি, এমার্জেন্সি ফান্ডটা রাখুন, ঋণকে কমিয়ে আনুন বা অ্যাডজাস্ট করে দিন। মনে রাখবেন, ভয়ে যারা গুটিসুটি মেরে দেয়, যারা সিচুয়েশন থেকে পালিয়ে যায়, তারা আলটিমেটলি লাভ করতে পারে না। তারাই লাভ করে যারা ভয়কে জয় করতে পারে, ধৈর্য ধরে বিচক্ষণতার সাথে সামনে এগিয়ে যেতে পারে। তাই আমি শেষে বলি যে আপনার জমানো টাকা শুধু নিরাপদ না রেখে বিভিন্ন সম্পদের মধ্যে ছড়িয়ে দিন, তবে নিজের লিকুইডিটি শূন্য হবেন না। আবার পুরা নিজেকে লিকুইড রাখবেন না, কারণ সেটা আপনার টাকাকে কমিয়ে দেবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।